ঝিলকে ভুল বুঝে ডিভোর্স পেপার ঝিলের মুখে ছুড়ে দিয়ে ঝিলকে ডিভোর্স দেওয়ার হুঙ্কার দিল সাক্ষ্য। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকে দেখা যায় ঝিল বাড়ি থেকে বের হতে চাইলে কাকিমণি ঝিলকে বলে, একটা বাচাল বেয়াদব মেয়ে, আমাদের ছেলেটাকে আমাদের থেকে আলাদা করতে চাও তাই না? এই জন্যই তো তুমি এই বাড়িতে এসেছো, আর এই বেপরোয়া ভাবে আমাদেরকে অপমান করে যাচ্ছ। এই সবটাই আসলে তোমার মা বাবার শিক্ষা। ঝিল কাকিমণিকে বলে, খবরদার খবরদার বলছি, আমাকে যা বলবি বলুন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমার মা বাবা আমার কাছে ভগবান, হোক তারা বস্তির মানুষ। আমার মা বাবা আপনাদের মতো না। সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। ঝিল সাক্ষ্যকে বলে, ও তাই বুঝি, আমি লিমিট ক্রস করে যাচ্ছি? ঠিক তখনই সেখানে চৈতি আসে এবং চৈতি সাক্ষ্যকে বলে, এই সাক্ষ্য তুই ওর সাথে কথা বাড়াস না তো, ও খুব বেশি কথা বলে, আর কিভাবে অপমান করে যাচ্ছে, তোর সময় নষ্ট হচ্ছে, তুই ওর পেছনে সময় নষ্ট করিস না। তোর নার্সিং হোমে যাওয়া আছে না, নার্সিং হোমে যাবি তো নাকি? এখন এখানে ওয়েট করছিস কেন? সাক্ষ্য চৈতিকে বলে, হ্যাঁ যেতেই তো চেয়েছিলাম, কিন্তু ওটিটা ক্যান্সেল হয়েছে। চৈতি সাক্ষ্যকে বলে, হ্যাঁ সেটা তো ক্যান্সেল হতেই পারে, কিন্তু তুই এর সাথে কথা বলে, অর্থাৎ ঝিলের সাথে কথা বলে এর মধ্যে থেকে তুই সময় নষ্ট করিস না, তোর কাজের ক্ষতি করিস না, কারণ তোর কাজের ক্ষতিপূরণ এই ঝিল তোকে দিতে পারবে না। ঝিল চৈতিকে বলে, শুনুন চৈতি ম্যাডাম, যদি কাজের ক্ষতিপূরণ কেউ দিতে পারে তাহলে সেটা এই ঝিলই দিতে পারবে, কারণ উনি আমার হাজবেন্ড, আপনি ভুলে যাচ্ছেন। কাকিমণি সাক্ষ্যকে বলে, কি একটা অবাধ্য মেয়েকে বিয়ে করেছিস তুই সাক্ষ্য, কি করে পারলি তুই একে বিয়ে করতে? সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল তুমি কিন্তু মাত্র ছাড়া অসভ্যতামি করছো, তুমি কিন্তু কাজগুলো একেবারে ঠিক করছো না। কোথায় যাচ্ছ তুমি সেটুকু বলতে তোমার এত অসুবিধা? এখন তো আমার রীতিমতো সন্দেহ হচ্ছে, কোথায় যাচ্ছ তুমি? ঝিল সাক্ষ্যকে বলে, হ্যাঁ সন্দেহ তো হবেই, এই জন্যই তো চৈতি ম্যাডাম বারবার বলছে আমার অতীত ছিল, আমার পাস্ট ছিল। চৈতি ম্যাডাম তো এই কথাগুলো এই জন্যই বলছে, আমি তো সেটা জানি যাতে আপনি আমাকে ভুল বোঝেন। আর এখন তুমি আমাকে যে কথাগুলো বলছো না সাক্ষ্য, সেগুলো আসলে তোমার কথা নয়, ধার করা কথা, ধার করে কথাগুলো বলছো তুমি, আমার দিকে উল্টো আঙুল তুলছো কেন? আমি বস্তির মেয়ে বলে, আমি বস্তি থেকে এসেছি তার জন্য তাই না? মেজো কাকিমণি আরো রেগে গিয়ে বলে ওঠে, একটা অসভ্য বেয়াদব মেয়ে, আমার মেয়ে যদি এরকম বাচালপনা করতো না, এরকম অসভ্যতামি করতো, আমি লাঠি দিয়ে আমার মেয়ের ঠ্যাং দুটো ভেঙে খোড়া করে এখানে বসিয়ে রাখতাম। ঠিক তখনই ঝিল একটা লাঠি আনতে চলে যায় এবং একটা লাঠি এনে কাকিমণির হাতে দিয়ে বলে, এই নিন লাঠি, ভাঙুন আমার ঠ্যাং দুটো ভাঙুন, কিন্তু মনে রাখবেন আমি এই খোড়া ঠ্যাং নিয়েই লাফাতে লাফাতে আমার যে জায়গায় যাওয়ার কথা আমি সেখানেই চলে যাব। আপনি আমার ঠ্যাং খোড়া করেও কোনো লাভ হবে না আপনার, কারণ আমি তাও বলবো না আমি কোথায় যাচ্ছি। চৈতি ঝিলকে বলে, কি অসভ্যতামি করছে মেয়েটি, এরকম কেন করছো ঝিল তুমি? সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল তুমি কিন্তু এরকম করতে পারো না ঝিল, এই বাড়িতে থাকতে গেলে কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। ঝিল সাক্ষ্যকে বলে, ও থাকতে দেবে না বুঝি এই বাড়িতে? তো দিও না, বলো চলে যাবো, তুমি তো আমাকে বিয়ে করেছো, তুমি আমার এই বাড়িতে আমাকে নিয়ে এসেছো, যেখানে যাচ্ছি কাজটা শেষ হোক, তারপর না হয় আমি বস্তিতে আমার মা বাবার কাছে চলে যাব। একটু ভরসা আমার উপর করতে পারতে, সেটাও পারলে না। মেজো কাকিমণি ঝিলকে কথা শুনিয়ে বলে, এই বাচাল মেয়েটার জন্য না আমাদের সম্মানহানি হবে, আমাদের পরিবারের সব মান সম্মান নষ্ট হয়ে যাবে। ঝিল মেজো কাকিমণিকে বলে, আমার জন্য নয়, যদি সেটা হয় তা অন্য কারোর জন্য হবে। ঝিল সাক্ষ্যকে বলে, শোনো আমি তোমার স্ত্রী, তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার, তাই আমি করব। তুমি ভেবো না আমি যে কাজে যাচ্ছি কাজটা সেরে আবার তোমার কাছে ফিরে আসবো, কিন্তু তুমি যখন জানতে পারবে যে আমি কি কাজে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, তখন আর তুমি আমার দিকে দোষের আঙুল তুলতে পারবে না, বরং সেই দোষটা তখন তুমি অন্যের দিকেই দেবে, আর তখন অন্য কেউ ফাঁসবে। এই বলেই চৈতির দিকে তাকিয়ে থাকে ঝিল। চৈতি কিছুই বুঝতে পারে না ঝিলের কথা। ঝিল নিজের মতো ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ঝিল নিজের দিদির কাছে যায়, তারপর গিয়ে সবটাই খুলে বলে। ঝিল দিদিকে বলে, চল দিদি এখন আমাদেরকে থানায় যেতে হবে, আমি সাক্ষ্যর কথা শুনে বুঝতে পেরেছি আসলে থানা থেকে অফিসার ফোন করেছিল, আসলে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, আর থানা থেকে অফিসার নিশ্চয়ই সাক্ষ্যকে একটা ঝামেলায় ফেলার চেষ্টা করছে আমার ট্রিটমেন্ট নিয়ে, কিন্তু আমি এরকম কোনো কমপ্লেন করিনি, আমাকে থানায় যেতে হবে। এরপরে দেখা যায় ঝিল থানায় যায় এবং অফিসারকে হুঙ্কা দিয়ে বলে, অফিসার সত্যি করে বলুন কমপ্লেনটা কে করেছে? কিন্তু অফিসার বলে, কমপ্লেনটা তো আপনি করেছেন, এমনকি কাগজপত্র সাইন সবকিছুই দেখায় যেখানে ঝিলের নাম আছে, ঝিলের সাইন আছে, এমনকি ডেটটাও এখনকার বিয়ের পরের ডেট, সবটাই দেখে ঝিল অফিসারকে বলে যে তার মানে এই সবটাই চক্রান্ত আর তার সাথে আপনারা জড়িয়ে আছেন। যদি আপনারা সত্যিটা আমার হাজবেন্ডকে ফোন করে না বলেন কে কমপ্লেন করেছে, যদি আপনারা না বলেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, ভুলে যাবেন না আমি বস্তির মেয়ে, আর বস্তির লোকজন জড়ো করে এখানে কিন্তু আমি তোলপাড় করে ছাড়বো। আপনারা নিজে থেকে ফোন করে আমার হাজবেন্ডকে বলবেন যে এই কমপ্লেন আমি করিনি, করেছে অন্য কেউ। যদি আমি কমপ্লেন করতাম তাহলে কি আমি আমার হাজবেন্ডকে বিয়ে করতাম? অফিসার ঝিলকে বলে, আপনি আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছেন, হতেই তো পারে যে আপনার মত বদলেছে আর এই জন্যই আপনি আপনার হাজবেন্ডকে পরে বিয়ে করেছেন। ঝিল অফিসারকে বলে, না এরকমটা কিচ্ছু নয়, আমি আমার হাজবেন্ডের নামে কোনো কমপ্লেন করিনি, আমার হাজবেন্ড আমার ট্রিটমেন্ট ঠিক করে করেনি, এরকমটা আমি করিনি।
আমি এই কমপ্লেনের মধ্যে নেই, যে আছে সে অন্য কেউ, সেটা আপনারাও জানেন। যদি সেটা আপনারা সহজভাবে আমার হাজব্যান্ডকে না বলেন তাহলে আমার আসল রূপটা আপনারা দেখতে পাবেন। এ বলে ঝিল ওখান থেকে বেরিয়ে যায়। আর এরপরই দেখা যায় যে বাড়িতে সাক্ষ্য প্রচন্ড খেপে গিয়ে বলে, এই অবাধ্য অসভ্য মেয়েটাকে বিয়ে করে আমি ভুল করেছি, ও একটা বেইমান। এই বলে ডিভোর্স পেপার ছুড়ে দিয়ে বলে, তোমাকে আমি ডিভোর্স দেবো। ঝিল সাক্ষ্যকে বলে, ঠিক আছে, আমিও ডিভোর্স পেপারে সাইন করে দেবো, তবে এরপর আপনি আমার কাছে ক্ষমা চাইতে এলে আমি কোনো দিন আপনাকে ক্ষমা করবো না। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো সাক্ষ্য যেন সত্যিটা জানতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।